ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবারে জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। যদিও আমরা এই ঘূর্ণিপাকে এখন কেউ নেই, কারণ আমাদের ঘূর্ণিপাক তো হচ্ছে সকলের মনে প্রাণে। আগের সেই দৈনন্দিন জীবনের যে ধারাবাহিকতা, সেটাও অনেকখানি বদলে গেছে। আমরা প্রত্যেকেই এখন আমাদের কর্ম, আমাদের দৈনন্দিন জীবন অনেকখানি বদলে ফেলেছি। সেই সঙ্গে সঙ্গে বদলে ফেলেছি আমাদের মনকেও, কারণ আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। কিন্তু আমরা যারা কবিতায় বাঁচি, যারা কবিতায় ভালোবাসি, যারা কবিতাকে নিয়ে জীবন দেখতে পছন্দ করি, তারা কিন্তু ভালো থাকি এই কথা ও কবিতায়। আর আমাদের আজকের এই কথা ও কবিতায় আমরা পেয়েছি আমাদের একজন অত্যন্ত প্রিয় শিল্পী, আমাদের আজকের অতিথি বাচিক শিল্পী কৃষ্ণা দত্ত। নমস্কার কৃষ্ণাদি। নমস্কার। এখানে এসে কেমন লাগছে বলুন? এক কথায় খুব ভালো লাগছে। এই গভীর সংকটে, মন খারাপের মুহূর্তে আজ এখানে এসে কবিতা আবৃত্তি করব, এটা জেনে আমার খুব ভালো লাগছে। এখন যে সময়টার মধ্যে থেকে আমরা যাচ্ছি, ভীষণ বিষণ্ণ সবার মন, আর সর্বোপরি তোমার সঙ্গে আড্ডা দিতে পারবো, এটা ভেবেও খুব ভালো লাগছে। তো এখন তার আগে আমি একটু চ্যানেল কর্তৃপক্ষকে, চ্যানেল ওয়ানের সকল কর্তৃপক্ষকে অবশ্যই কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে ডাকার জন্য। কথা ও কবিতা, কাজেই কথা হবে, গল্প হবে, সঙ্গে তো কবিতা আছে। তো আজকে এই কবিতার ঝুলিতে তুমি প্রথমে কি শোনাবে আমাদের? দেখো, এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, তাতে আমার মনে হয় মহাপুরুষকে নিয়ে আমি শুরু করি। মহাপুরুষকে নিয়ে কবিতা বলি, তার আগে একটু সেই সব দেব মানবদের স্মরণ করে প্রণাম জানিয়ে। যুগ যুগ ধরে ক্ষণিকের তরে কত মহামানব এসে বারে বারে, কত মহাপুরুষ ধরিত্রীর বুকে দিয়ে গেছেন সযতনে একে পবিত্র চরণ চিহ্ন তাদের। চিরস্মরণীয় তারা, চিরবরণীয় তারা, দেখিয়েছেন যারা মোদের আলোর ঝর্ণাধারা। তাদের কর্ম, তাদের ধর্ম যোগায় প্রেরণা, ভোলা যায় না কখনো যাদের। প্রণাম জানাই সেই দেব মানবদের। স্বামী বিবেকানন্দকে নিয়ে লেখা কবি আরণ্যক বসুর কবিতা, যেখানে বিশ্বাস ফুটে আছে। নিজের উপর বিশ্বাস রাখো, সেই বিশ্বাস বলে নিজের পায়ে নিজে দাঁড়াও এবং বীর্যবান হও। স্বামীজি। তোমার বৃত্তের কাছে বসে আছি ভিক্ষা পাত্র হয়ে, অনেক রক্তপাত, দেশভাগ, সময়ের স্রোত গেছে বয়ে, তবুও থামিনি ঢেউ। ছলাক জলের শব্দ বলে কানে কানে, আলোয় আলোকময় ভালোবাসা দুলে ওঠে নম্রতার গানে। যেখানে ক্রূরতা নেই, প্রতারণা ছল করে ভোলায় না হেসে, যেখানে ঘাসের বুকে সারা রাত শিশিরের শব্দ গিয়ে মেশে, যেখানে মানুষ গড়ে পাড় ভাঙা নদীটির মজবুত সাঁকো, ভোরের আগে ভালোবাসা তুমি বসে থাকো। এই সেই পাঠশালা, যেখানে বিশ্বাস ফুটে আছে ফুলে ফুলে, পাপড়িতে, সবুজে সবুজময় গাছে। তোমার গানের বাণী, তোমার অপূর্ব উচ্চারণে মানুষ, আকাশ, মাটি এক মনে চুপ করে শোনে। কি সেই মহার্ঘ কথা, কি সেই দর্শন, যার টানে গোলার্ধের অন্য দিকও ভারতের মৃত্তিকাকে জানে। কবে চলে গেছো তুমি, তবু রয়ে গেছে দুঃখী দেশ, প্রিয় মাতৃভূমি। নিঃশিরে ললাট জানে হাহাকারে অন্ধকারে বরাভয় তুমি। প্রাচীন সন্ন্যাস ভূমি, এ ভারত কখনো জানে না অবনতি। ওঠো, জাগো অখণ্ডতা, অমরনাথ থেকে ধনুষ্কটি। উন্মত্ত উল্লাস শেষে অহংকারী মোম যাবে ক্ষয়ে।
তোমার বৃত্তের কাছে হে সন্ন্যাসী বসে আছি ভিক্ষা পাত্র হয়ে। এই অস্থির সময় মনটা কোথাও একটু শান্ত হয়ে গেল কবিতাটার মধ্যে দিয়ে। আরণ্যক বসুর লেখা মানে মনে থাকবে, এটা চলে আসে, কবিতা মনে থাকবে। তো একদম অন্যরকম একটা কবিতা দিয়ে তুমি শুরু করলে কৃষ্ণাদি, যেটা একদম মনটাই অস্থির সময়ে মনটাকে অনেকখানি স্থির করে দিল। এই কবিতার প্রতি তোমার ভালোবাসা কবে থেকে শুরু? দেখো, ভালোবাসা বলতে গেলে আমার শুরুটা হয়েছে একেবারে আমি যখন 6 বছরের ক্লাস 2-তে পড়ি। আমার জ্ঞান হওয়ার পর থেকে বাবাকে দেখতাম কবিতা বই হাতে পড়তে। নিয়ে বাবা ঘরের মধ্যে পাইছিলেন। প্রথম সেই আমি সময় বাবার কবিতা কবিতা শুনি। পাঠ বা কবিতা আবৃত্তি এই দুটোর পার্থক্যটাও অনেক কম ছিল, মানুষ বুঝতেও অনেক কম হ্যাঁ, সেই সময়। তখন বাবার মুখে প্রথম শুনি এসেছে শরৎ হিমের বরস লেগেছে হাওয়ার পরে, এই কবিতা। তারপর তখন ধরো রবীন্দ্র জয়ন্তী হতো আর নজরুল জয়ন্তী। এবার রবীন্দ্র জয়ন্তীর সময় আমাকে নিয়ে গেল বাবা ওখানে, কবিতা বললাম, হাট কবিতা কি বলেছি আমার আজও তখন কিছুই প্রথম কবিতা মানে হাট। না বোঝে। হ্যাঁ, প্রথম কবিতা হাট। এবার প্রথম সেখানে পুরস্কার পাওয়া, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। এইভাবেই আমার পথ চলা শুরু। তারপরে এখন কি কবিতার মধ্যেই জীবন কাটছে পুরোপুরিভাবে? এখন পুরোপুরিভাবে কাটছে, অনেকটা সময় পার করে তখন চলছিল এভাবে। তো আজকে যে এই কথা ও কবিতায় তুমি এলে, তো আসার আগে নিশ্চয়ই মনের মধ্যে একটা তো আমরা যেমন কোথাও যাওয়ার আগে একটা স্থির করি যে এখানে যাচ্ছি, তো কথা ও কবিতা মানে আমরা কথা এবং কবিতা দুটো নিয়েই আমাদের মেলবন্ধন যেহেতু, তো সেখানে তো তোমার মনে হয়েছিল যে কবিতা এটা দিয়ে শুরু করবো, যেমন তুমি বিবেকানন্দকে দিয়ে শুরু করলে। তো সেই রকম রবীন্দ্রনাথও নিশ্চয়ই আজকে পাবো তোমার কাছ থেকে আমরা। হ্যাঁ, নিশ্চয়ই। পাবো তো, মানে কি শোনাবে আমাদের এখন? এরপর আমি শোনাবো 2 মেয়েকে নিয়ে। তারা দুজনেই অপরাধী। তাদের অপরাধ তাদের রং কালো এবং মেয়ে হয়ে জন্ম নেওয়া। এটা দেখো এখনো আমরা পাচ্ছি। প্রথমে যে কবিতাটি বলবো সেটি পঞ্চতপার লেখা, তমলুকের কালো মেয়ে আর রবির কৃষ্ণকলিরা। তোকে আমি ঘৃণা করি তমলুকের কালো মেয়ে, ওরা তোকে কালো বলল তাই বলে তুই আগুনকেই ভালোবেসে জড়িয়ে ধরলি। 5 দিনের যুদ্ধ শেষে মরণকেই বেছে নিলি। নিজেকে তুই ভালোবাসলি না একটিবারও। রবি ঠাকুর যে তোকে ভালোবেসে নাম রেখেছিলেন কৃষ্ণকলি, সেই বেলায় অহংকার হয়নি তোর মনে মনে? সমাজ তো নিজেই কালো, সেজন্যে তুই একটা গোটা রবি ঠাকুরকে হারিয়ে দিলি। কপাল দোষে আমার দেহে সাদা চামড়ার প্রলেপ আছে, সেই লজ্জা ঢাকবো কোথায়? সাদা চামড়া ছিল বলেই তো কালো ত্বকরা এত অসহায়। আমি এখন গর্ভবতী, মনে প্রাণে চাইছি যেন একটি জ্বলন্ত কালো মেয়ের জন্ম দিই। সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে আমি তার নাম রাখবো কৃষ্ণকলি। এমন কি হতে পারে না আমি ওকে বিয়ে দেব না সাদা চামড়ার ছেলে হলে? কি অদ্ভুত! তুমি যখন কবিতাটা শুরু করলে না, আমি মনে মনে বলছিলাম কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারি বলে গায়ের লোক। তো কি অদ্ভুতভাবে দেখলাম কবিতার মধ্যেও সেটা কেমন ছুঁয়ে গেছে কৃষ্ণকলি কথাটা, শব্দটা। কারণ রবীন্দ্রনাথের কৃষ্ণকলিটাই তো আমরা মানে কালো বললে আমাদের ওটাই অটোমেটিক্যালি মনের মধ্যে আসতে থাকে। তো আমরা কথা, কবিতা আরও অনেক কিছু তোমার কাছ থেকে শুনবো, তোমার কিছু অনুভূতি শুনবো। এসব তো আজকে আড্ডা তো হবেই, তবে বিরতি নেওয়ার একটা সময় হয়ে গেছে, নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। তবে আপনারা যারা কথা ও কবিতাকে ভালোবাসেন, যারা অংশগ্রহণ করতে চান, তারা সরাসরি যোগাযোগ করতে পারেন 9433531731 এই নম্বরে। নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি। ফিরে এলাম বিরতির পর। আসলে মনের সব কথা বলা যায় না, আমরা বলতেও পারি না, কিন্তু কবিতা এমন একটা বিষয় যা অনেক গোপন কথা, অনেক মনের ব্যথা, অনেক যন্ত্রণা, অনেক খুশি কি সহজে আমরা বলে দিতে পারি একমাত্র কবিতায়। আর সেই জন্যই তো কথা কবিতাকে আপনারা এত শ্রোতারা, এত দর্শক বন্ধুরা এভাবে ভালোবেসে বেঁধে বেঁধে রেখেছেন। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি,
নাচিবে খিরে খিরে গাহিবে গান। আমাদের জীবন যখন, কাজেই যন্ত্রণা ছাড়া জীবন কিন্তু সেভাবে আমরা উপলব্ধি করতে পারি না। আর সেই জীবনের কথা কবিতায় ফুটে উঠল। এর আগে আমরা যে কবিতাটা শুনলাম কৃষ্ণাদির কাছ থেকে, তো পরবর্তী যে কবিতাটা শোনাবে কৃষ্ণাদি আমাদেরকে, সেটাও বোধহয় এরকমই কিছু নাকি? হ্যাঁ, মেয়ে হওয়া যে অপরাধ, এই নিয়ে আমি একটা কবিতা বলবো, পার্থ সাহার লেখা, হয়তো মেয়ে বলেই। আমার জন্ম 8ই মার্চ, বিশ্ব নারী দিবসে। মা হয়েছিলেন বেজায় খুশি আর এক নারী প্রসবে। আর বাকিরা তেমনটি নয়, হয়েছিলাম মেয়ে, তার উপরে গায়ের রংটি কালো। ভ্রু কুঁচকে দেখতো সবাই, বলতো যা হোক সন্তান তো ঘরে এলো। মেয়ে সন্তান জন্ম হয়, মাকে শুনতে হতো অনেক কটু কথা, তবুও মা পরম স্নেহে আগলে রাখত বুকে নিয়ে অনেক ব্যথা। ধীরে ধীরে বাড়ছি আমি, এলো নামকরণের পালা। ঠাম্মি বলতেন, মেয়ে মানুষ, নেই তেমন ভরসা, নাম দিয়ে দাও বরসা। বছর 1, বছর 2, আমার ভাই হলো। উল্লসিত বাড়ির সবাই, কারণ বংশধর চেয়ে এলো। ফুটফুটে সে সবার নাড়ুগোপাল, ওর যত্নেই মগ্ন সবাই, রাখে না আমার খেয়াল, হয়তো মেয়ে বলে। দিনে দিনে বাড়ছি মোরা, সমান তালে তালে। ভাইতে আমাতে দারুণ মিল, মন কষাকষিও চলে। ভাইয়ের যখন বছর 4, আমার তখন 6। বাবা বললেন, স্কুলে চলো, আর যে দেরি নয়। ভাই চলল নামকরা কেজি স্কুলের নার্সারিতে, আর আমি পাড়ার সরকারি প্রাইমারি স্কুলের 1ম শ্রেণীতে, হয়তো মেয়ে বলে। ভাইয়ের আসতো তবলা শিক্ষক, সঙ্গে চলতো গিটার। মা বলতেন, বর্ষাকেও দাও না গানে, ওর গলাটা চমৎকার। ঠাম্মি বলতেন, মেয়ে মানুষ, ওর এসব শেখবার কি দরকার, পড়া করুক 8 ক্লাস, শিক্ষক ঘরের কাজ। 14 হলেই দেব বিয়ে, সামলাতে হবে সংসার। মায়ের পরম যত্নে চলতো মোদের পড়া। সবাই বলতো, ভাই বোনের মধ্যে বুদ্ধিতে তুই সেরা। ভাইয়ের ছিল খেলার শখ, ডাঙ্গুলি লুকোচুরি, পড়াশোনায় ধ্যান কম, অঙ্কে জুজুবুড়ি। এমনভাবেই চলছিল বেশ। হঠাৎ ছন্দপতন, ভাইয়ের সেবার মাধ্যমিক, আমার এইচএস। ভাইয়ের হলো কম্পার্টমেন্টাল, আমার 1st ডিভিশন। হলাম আমি জেলার সেরা স্কুলের সেরা তো বটে, বর্ষার নাম তখন শুধু সকলের মুখে রটে। আনন্দেতে রাঙা হলো আমার মায়ের মুখ, চেঁচিয়ে বলল, শুনছো সবাই, সেই মেয়েটি হয়েছে সেরা, আমার ভরসা, যার ওপর তোমাদের কারোর ছিল না ভরসা। হয়তো হয়তো মেয়ে বলে। 8 ক্লাস নয়, 10 ক্লাস নয়, ও অনেক বড় হবে, নীল আকাশকে সীমা ভেবে শুধুই এগিয়ে যাবে। হেও করো না, যত্ন নিও, কন্যা সন্তান বলে, সেও এগোবে পুত্রের সাথে সমান তালে তালে। নিজে নারী তো কোথাও গিয়ে একটা নিজেদের জীবনের মানে নিজেদের জীবনের কথাকে মেলাতে পারলাম অনেকখানি। প্রত্যেকের জীবন তো সমান হয় না, এখন অনেক চেঞ্জ হয়েছে, বর্তমান পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে। তবুও কোথাও গিয়ে আমাদের মনে হয় যে এখনো বোধহয় ওই কালো হলে, তুমি যে প্রথম কবিতাটা বললে, যে দ্বিতীয় কবিতাটা বললে যে কালো হলেও যেমন এখন মেয়েদের লাঞ্ছিত হতে হয়, এখনো সেই বিয়ের ব্যাপার, পরের বাড়ি যাওয়ার জন্য জেঠু পিসি মাসি যারা একটা নাক উঁচু বা এইভাবে কথা বলা, সেটা কিন্তু এখনো অভ্যাসটা রয়ে গেছে আমাদের সমাজ থেকে, কিন্তু এখনো সেই জিনিসটা আমরা বিতাড়িত করতে পারিনি। চেষ্টা চলছে, চলুক এভাবে। কবিতাই তো একমাত্র প্রতিবাদ জাগিয়ে রাখতে পারে, প্রতিবাদ করতে পারে, তাই না? আচ্ছা, কি শোনাবে বলো এবার? এবার আমি আশিস সান্যালের লেখা একটি কবিতা শোনাই। নিজেকেই প্রশ্ন করো, নিজেকেই প্রশ্ন করো, কতখানি অনুভূতি বুক থেকে ঝরে, যখন মানুষ আর কুকুর বেড়াল সব একসাথে ফুটপাতে মরে। নিজেকেই প্রশ্ন করো,
বিবেকবিহীন অন্ধকারে মানুষের কতটুকু দাম, মানুষের দুঃখে কার এখনো বুকের থেকে অবিরাম ঝরে শুধু বেদনার ঘাম। নিজেকেই প্রশ্ন করো, শুধুমাত্র বাণী দিতে পারে মুখ মুখে কতখানি রব। কঠিন আধার আজ যখন ঢাকছে দেখি পরিচিত জীবনের প্রতিচ্ছবি সব। নিজেকেই প্রশ্ন করো, মানুষের প্রতি জীবনের প্রকাশিত কতটুকু প্রেম। দারুণ দুঃখের দিনে সহজাত বেদনায় কতখানি ভালোবাসা সস্নেহে দিলেম। কিছু অনুভূতি চাই, কিছু চাই প্রেম, মানুষের দুঃখে চাই কিছু প্রিয় ভাষা। না হলে মানুষ হয়ে কি হবে, মুখের ভাষ্যে সর্বত্র ছড়িয়ে শুধু খ্যাতির পিপাসা। তোমার কবিতাটা শুনতে শুনতে মনে হলো, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর বিবেক, সেটা তো আমরা এখন প্রায় হারিয়েই গেছে। মানে আমাদের কজনের বিবেক আছে, আর কজন আমরা বিবেকের সঙ্গে কথা বলি সারা দিনের শেষে রাতে ঘুমানোর আগেও অন্তত নিজের বিবেকের সঙ্গে কবিতায় অন্তত কথা বলাই যায়, তাই না? ভুল ত্রুটি সারা দিনের যা হলো যদি একবার সংশোধন করে নিই, পরের দিনের সকালটা কিন্তু সুন্দরভাবে শুরু হয়। তো সেরকমই তুমি যদি আমাকে একটু আমাদের দর্শক বন্ধুদের একটু শেয়ার করো যে এই যে তোমার কবিতার সঙ্গে পথ চলা, শিক্ষাগুরুকে। দেখো, আমার শেখাটা হয়েছে বাবার হাত ধরে। আচ্ছা। বাবাই আমার প্রথম গুরু। তারপরে আমরা শেখার সুযোগটা পাইনি। ওই যে বললাম, আমি যে অঞ্চলে বড় হয়েছি তখন গানের মাস্টারমশাই আসতেন, কিন্তু আচ্ছা। কবিতার মাস্টারমশাই আসতেন না ওখানে। মা একটা গানের মাস্টারের পরে আরেকটা একজনকে রেখে দিয়েছিলেন। তো তারপর স্কুল লাইফে যেটা হয়েছে, মাস্টারমশাইদের সহযোগিতা পেয়েছি। যখন আমাকে পাঠানো হতো স্কুল থেকে অন্য জায়গায়, তখন তো প্রতিযোগিতা বেশি, অনুষ্ঠানটা কম হতো। এখন অনেক কম প্রতিযোগিতা, এখন অনেক কম হয়। প্রতিযোগিতাটা তখন হতো, তখন এমনকি কলেজ থেকে ম্যামরাও পাঠিয়েছিল। এইভাবে তখন আমি ওনাদের সাহায্য পেয়েছি। তারপর আমি অনেকটা সময় পার করে ব্যারাকপুরেই আমি আমার শিক্ষাগুরু কাজল সুর। আচ্ছা আচ্ছা। তারপরে আমি আরণ্যক বসুর কাছেও গেছিলাম, পরিচয় বসু কাছে। আচ্ছা। ওখানে কিছুদিন আমি শিক্ষা গ্রহণ করেছি। আচ্ছা, আমরা তো রবি ঠাকুরকে পাবো, তুমি তো বলছিলে রবি ঠাকুরেরও একটা পরে শোনাবে না আগে অন্য কবিতা শোনাবে? রবি ঠাকুরের কবিতা অবশ্যই শোনাবো, পরে যাব। তার আগে আমি আরণ্যক বসুর কবিতা বলি। তবে আমাদের একটু সময় হয়েছে বিরতি নেওয়ার, একটু বিরতি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। তবু আমাকেই তুমি বেছে নিলে, আমি শিশির না ছোঁয়া ঘাসফুল, আমি অঘটনে আসা যৌবন, যা ফিরিয়ে দেয় না কিছু দিলে। তবু আমাকেই তুমি বেছে নিলে, তবু আমাকেই তুমি ভালোবাসো, সেই ভালোবাসা যাকে অর্গলহীন বলে থাকে কিছু পাপী তাপী। আর সব জেনে তবু কাছে আসো, তবু আমাকেই তুমি ভালোবাসো। তুমি দাঁড়াও আমার সম্মুখে, আমি দেখাবো আমার বৈভব, আর দেখব তোমার বিষণ্ণ চোখ উন্মাদ হয় কোন সুখে। তুমি দাঁড়াও আমার সম্মুখে। এই আরশি ধরেছি রোদ্দুরে, আর 10 দিকে ঢাক গুরু গুরু বাজে, নাচবে চন্দ্র গ্রহ তারা, তুমি ঝলসাবে প্রেমে পুড়ে পুড়ে। এই আরশি ধরেছি রোদ্দুরে। না না, তোমাকেই দেব ঈশ্বর, তোমাকে দেব আমার শৈশব, দেব আকাশ দেখার জানালা, আর পোড়াবো যা কিছু নশ্বর। শোনো, তোমাকেই দেব ঈশ্বর, আমি ঈশ্বরহীনা হয়ে যাব। সেই একাকী আমার করপুট তুমি ভরে দিয়ে যাবে ভালোবাসা। আমি নিঃশেষে দেব কলিজা, আর সারা রাত গান শোনাবো। আমি হিমরাতে জাগা শেষ চাঁদ, কখনো না বলা কবিতা, যার পাণ্ডুলিপিও হারালো। তবু তবু কেন দিলে প্রেম, কেন দিলে প্রেমে যন্ত্রণা, শুধু যন্ত্রণা। তবু তবু আমাকেই তুমি বেছে নিলে। তুমি আমাকেই তবু বেছে নিলে, এরকম মনের মানুষের কথা একটু আমরা শুনতে পারি? আর তুমি একটা শুরু থেকেই বলছিলে অঞ্চলে, যে অঞ্চল থেকে তোমার বড় হওয়া, তো সে অঞ্চলটা কোথায়?
সেটা রানীগঞ্জ আসানসোলের মধ্যবর্তী অঞ্চল। আচ্ছা, সেখানেই আমার বড় হয়ে ওঠা, সেখানে স্কুল কলেজ, আমি রানীগঞ্জ গার্লস কলেজে পড়েছি ওখানে। একটা ভীষণ মিষ্টি প্রেমের কবিতা শোনালে, তো মন প্রাণ ঢেলে, যেখানে প্রেম ছাড়া তো আমরা একেবারেই অসম্পূর্ণ। প্রেম ছাড়া তো, পৃথিবী অকল্পনীয়। সব প্রেম ধরনের আছে বলেই আমরা বারবার হাজার হাজার মানুষ বাঁচতে চাই, প্রেমের জন্যই তো সব। তো আমার একটা কথা খুব মনে পড়ছিল যে হাওয়া বয় শন শন তারারা কাঁপে, হৃদয়ে কি জং ধরে পুরনো খাপে, কার চুল এলো মেলো কি বা তাতে এলো গেল, কার চোখে কত জল কে বা তা মাপে। তো আমাদের বোধহয় এভাবেই প্রেম বিরহ নিয়েই আমাদের জীবন কেটে যাবে, আমরা এভাবেই কাটিয়ে উঠতে পারবো। তো কি শোনাবে এবার বলো? তাহলে বাংলাদেশের কবি আল মাহমুদ, তার শোনাও। কবিতা একটু বলি। হ্যাঁ, কবিতাটির নাম পরিসমাপ্তির বিশ্রাম। কেন জানি মনে হয় আমি যেভাবেই যাই শেষ পর্যন্ত তোমার কাছে গিয়েই পৌঁছব। সবাই যেমন বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তুমি আমার মঞ্জিল। কি হবে তখন যখন আমার দিশেহারা চোখ তোমাকে দেখতে পাবে? হাসপাতালে চোখের রোগীদের দেখেছি অপারেশনের ব্যান্ডেজ খুলতে, সে কি কাঁপুনি! আমিও ভয় পাই যদি শেষ পর্যন্ত তোমার কাছে গিয়ে না পৌঁছতে পারি। ধরো পৌঁছেও যদি তোমাকে না পাই, কিংবা আছো কিন্তু আমার সাথে কোনো অজ্ঞাত কারণে দেখা করলে না, ভাবো তখন আমার আর কি থাকবে? যা ফেলে এসেছি তা কোনো দিনই যেমন ফিরে পাবো না, তেমনি সামনে থাকবে না পাওয়ার অন্ধকার, না ফেরার এক দীর্ঘ পথ, আর যাপনের অনুপযোগী এক অসহনীয় আয়ুষ্কাল। দেখো, আমি যা ফেলে এসেছি এর নাম দুঃখ, আর আমি যা বহন করে এনেছি এর নাম জ্বালা। আমার ভার নামাবার জন্য তুমি ছাড়া কেউ কি আছে? তুমি তো সব জানো, সব বোঝো। তোমাকে পরিত্যাগ করার কথা হয়তো তোমার কাছে মহা ঠাট্টার ব্যাপার, তবু আমার ভয় যায় না কেন? তুমি তো সব জানো, সব বোঝো। তোমার কাছে পৌঁছানোর পথ বা গন্তব্য সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই, শুধু জানি তুমি সেখানেই আছো, আমার পরমাত্মীয়, আমার পরিসমাপ্তির বিশ্রাম, তৃষ্ণার ঠান্ডা শরবত, উপবাসের অন্ন, রুচির ব্যঞ্জন। বাহ, একদম অন্যরকম। বিচ্ছেদ বিরহ এই সবটাই। কবিতাটি একদম আল মাহমুদের বেশ অন্যরকম। হ্যাঁ, বিষয়টাও একেবারে বিরহ, বেদনা সব নিয়ে। সেটাই খুব স্বাভাবিক। প্রেম তো, সত্যিকারের প্রেম তো এভাবেই আমাদের জীবনে ছুঁয়ে থাকে, তাই না? তাই। আমাদের দেখো ভাবনা ভরসায় আমরা তো এটাই বারবার বলতে পারি যে অনন্ত বসন্ত বিরাজ করুক, একদম ঈশ্বরের বরপুত্র মানবের এই আবাস ভূমি, এই একদম। বসুন্ধরাতে। তো একটু যদি আমাকে বলো যে তোমার এই কবিতার জীবনের মধ্যে যে এলোমেলো অনেকটা কিছুদিন করেছো, ছোটবেলাটা বললে ছোটবেলাটা একটু অন্যরকম ভাবে কেটেছে, তারপর কিছুটা সাংসারিক জীবন। আমি আসলে তো- এক জায়গায় ছিলাম না। আমার আচ্ছা, আচ্ছা। বিয়ের পরে যেটা হয়েছে, আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে, আচ্ছা, আচ্ছা। যার ফলে এখন আমি ব্যারাকপুরে এসে থাকছি। আচ্ছা, তো সেই জন্য মানে ইচ্ছে থাকলেও হয়তো সেভাবে অধ্যবসায়টা, একাগ্রতাটা সেভাবে হয়তো তুমি বসাতে পারোনি বা শিখতে পারোনি, তাই তো? হ্যাঁ, তখন শেখার ব্যাপারটা ছিল না, শেখাটা হয়নি। কিন্তু ওই শুনতাম, কবিতা শুনতাম। বাবা ছোটবেলা থেকে ক্যাসেট বাজাতেন, তখন তো টেপ কার রেকর্ডার, কবিতা বেশি শোনো? তখন কাজী সব্যসাচী, সৌম্য মিত্রের ক্যাসেট, ওইভাবেই মানে শোনার গানটা তৈরি হয়েছিল। এখন মানে সবার কবিতাই শোনো হ্যাঁ, মোটামুটি? এখন শুনি, কিন্তু আমার মনে হয় কি আমি যখন তৈরি করব তখন শোনাটা শুনলাম ঠিক আছে, একদম। কিন্তু আমার Actually, তৈরি কবিতা করার এমন সময় একটা বিষয়, সেটা যত বেশি নিজে আত্মস্থ করা যায় নিজেকে সেই হ্যাঁ, জায়গায়। এটা তো বোধের কবিরা যখন জায়গা। কবিতা লেখেন তখন একরকম, কবিরা তাদের মতন করে লেখেন। সব কবিদের তো আমরা পরিচয় আমাদের সঙ্গে থাকে না, তাই না? কাজেই যখন পরিচয় থাকে না তখন নিজেদের কিন্তু সেই জায়গাটায় বসিয়ে নিতে হয় নিজেদের মতন করে। কিন্তু এই সব কিছুর মধ্যেও আমরা বাঙালিরা, আমাদের একটা ভীষণ দুর্বল জায়গা হচ্ছে প্রাণের ঠাকুর। বিশ্ব মাঝে নিঃস্ব আমরা দেবার কিছুই নাই, আছে শুধু ভালোবাসা তোমাদের দিয়ে যেতে চাই। আর সেটাই হচ্ছে আমরা রবি ঠাকুরের কবিতায় পাই। তো রবি ঠাকুরের কবিতা যদি আমাদেরকে একটু শোনাও। আমি যে কবিতাটি বলবো, কবিতাটির নাম গান্ধী মহারাজ। গান্ধীজি এবং
কবিগুরুর সাথে তো একটা দার্শনিক আর মানবিক মেলবন্ধন গড়ে উঠেছিল, উভয়ের প্রতি উভয়ের শ্রদ্ধাবোধ ছিল চিরভাস্বর। কবিগুরু শান্তিনিকেতনে 1940 সালের উদয়ন গৃহে বসে কবিতাটি লিখেছিলেন গান্ধী মহারাজ। গান্ধী মহারাজের শিষ্য, কেউ বা ধনী, কেউ বা নিঃস্ব, এক জায়গায় আছে মোদের মিল। গরিব মেরে ভরাইনে পেট, ধনীর কাছে হইনে তো হেঁট। আতঙ্কে মুখ হয় না কভু নীল। সন্ধ্যা যখন আসে তেড়ে, উঁচিয়ে ঘুষি ডান্ডা নেড়ে, আমরা তখন হেসে বলি জোয়ানটাকে, ওই যে তোমার চোখ রাঙানো, খোকা বাবুর ঘুম ভাঙানো। ভয় না পেলে ভয় দেখাবে কাকে? সিধে ভাষায় বলি কথা, স্বচ্ছ তাহার সরলতা, ডিপ্লোম্যাসির নাইকো অসুবিধে। গারদখানার আইনটাকে খুঁজতে হয় না কথার পাকে, জেলের দ্বারে যাই সে চলে সিধে। দলে দলে হরিণ বাড়ি, চলল যারা গৃহ ছাড়ি, ঘুচল তাদের অপমানের সাপ। চিরকালের হাত করি যে, ধুলাই খসে পড়ল নিজে, লাগলো ভালে গান্ধীরাজের ছাপ। বাহ, শুরু এবং শেষ থেকে গেল আমাদের অনেকখানি রেশ, কিন্তু আসলে সময় বলছে এবার আমাদের চলে যেতে হবে। তবে আজকে খুব অল্প সময় পেলেও ভীষণ ভালো একটা সময় তোমার সঙ্গে কাটালাম। তোমার আগামী দিনের কবিতা নিয়ে ছন্দময় জীবন শুভকামনা রইল, ভীষণ ভালো থেকো। তবে আজকের মতো কথা ও কবিতা এই পর্যন্তই। আবার কথা, কবিতা এবং গল্প নিয়ে হাজির হব অন্য একজন অতিথি বন্ধুকে সঙ্গে নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। নমস্কার।